2026 বিশ্বকাপ মিশন শুরু করলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে 1-1 গোলে ড্রয়ে পয়েন্ট হারাতে হলো সেলেসাওদের। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত এক গোল করে দলকে বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলের খেলা দেখে একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে, কোথায় সেই চিরচেনা যোগো বনিতো? কার্লো অ্যানচেলোত্তির দল কেন মরক্কোর হাই প্রেসিং ফুটবলের সামনে এভাবে খেয়ে হারিয়ে ফেলল? উত্তরটা খুব সহজ, নেইমার জুনিয়র। কাফ ইনজুরির কারণে দলের বাইরে থাকা এই মহাতারকাকে কেন মরক্কোর বিপক্ষে প্রতিটা সেকেন্ডে মিস করল ব্রাজিল? ট্যাকটিক্যাল দিক থেকে এই ম্যাচে অ্যানচেলোত্তির 4-2-3-1 ফরমেশনে বড় একটা ফাঁক ছিল। মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহাবি ম্যাচটা শুরুই করেছিলেন অসম্ভব আগ্রাসী প্রেসিং দিয়ে। প্রথমার্ধে মরক্কো একচেটিয়া আধিপত্য বিস্তার করে। তারা ব্রাজিলের বক্সে 11 বার বল টাচ করে এবং হাফ টাইমের আগেই ব্রাজিলের পোস্টে 12টি শট নেয়। ব্রাজিলের মাঝমাঠে ক্যাসিমিরো একা হয়ে পড়েছিলেন, আর লুকাস পাকেতা ও গিমারায়েস ডিফেন্স লাইনে সাহায্য করবেন নাকি আক্রমণ সামলাবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন। এখানেই আসে নেইমারের ভূমিকা। নেইমার যখন নাম্বার 10 পজিশনে খেলেন, তিনি মরক্কোর এই মিডফিল্ড লাইনকে বাইপাস করতে নিচে নেমে আসেন। প্রতিপক্ষের মিডফিল্ডারদের ড্রিবলিং বা ট্যাকল অ্যাভয়েড করে তিনি যেভাবে বল হোল্ড করেন তা বর্তমান দলের কেউ করতে পারেননি। নেইমার না থাকায় মরক্কোর মিডফিল্ড খুব সহজেই ব্রাজিলের ডিফেন্সের ওপর চড়াও হওয়ার সুযোগ পেয়েছে। এবার একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। অ্যানচেলোত্তি নিজেই ম্যাচ শেষে স্বীকার করেছেন যে প্রথমার্ধে ব্রাজিল প্রচুর ডুয়েল এবং পজিশন হারিয়েছে। যখন প্রতিপক্ষ মরক্কোর মতো দল মিডফিল্ড ব্লক করে রাখে, তখন এমন একজন খেলোয়াড় লাগে যে ফাইনাল থার্ডে বা প্রতিপক্ষের বক্সে ডিফেন্স স্প্লিটিং পাস দিতে পারে। নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাই নন, তিনি দলের প্রধান ক্রিয়েটিভ ইঞ্জিন। নেইমার থাকলে ভিনিসিয়াস জুনিয়র বা রাফিনাকে 1-on-1 সিচুয়েশনে বল রিসিভ করার জন্য মরক্কোর উইং ব্যাক আশরাফ হাকিমি বা নুসাইর মাজরাউইকে একা পেতেন, কিন্তু নেইমার না থাকায় মরক্কোর ডিফেন্ডারদের ভিনিসিয়াসের ওপর ডাবল টিম করা সহজ হয়ে গিয়েছিল। ভিনিসিয়াস নিজের একক জাদুতে গোল করলেও পুরো ম্যাচে ব্রাজিল দলগতভাবে মরক্কোর সুসংগঠিত ব্লককে ভাঙার কোনো সৃজনশীল উপায় খুঁজে পায়নি। শুধু ট্যাকটিক্স বা পরিসংখ্যান নয়, মাঠের লিডারশিপের জায়গাতেও নেইমারের অভাব স্পষ্ট ছিল। ব্রাজিলের এই তরুণ আক্রমণ ভাগ যখনই মরক্কোর কাউন্টার অ্যাটাক এবং প্রথম গোলের ধাক্কায় খেই হারিয়ে ফেলেছিল, তখন মাঠে খেলাটার গতি নিয়ন্ত্রণ করার মতো অভিজ্ঞ কেউ ছিল না। নেইমার মাঠে থাকা মানে প্রতিপক্ষের অন্তত দুজন ডিফেন্ডারকে সবসময় ব্যস্ত রাখা। তিনি ফাউল আদায় করে দলের ওপর থেকে চাপ কমাতে পারেন এবং ফ্রি কিক বা সেট পিস থেকে ডেডলক ভাঙতে পারেন। এই ম্যাচে ব্রাজিল সেট পিস থেকেও মরক্কোকে তেমন কোনো বিপদে ফেলতে পারেনি। মরক্কোর বিরুদ্ধে এই 1-1 ড্র কার্লো অ্যানচেলোত্তির জন্য একটা বড় ওয়েক আপ কল। নেইমারকে ছাড়া কিভাবে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে হয় এবং হাই প্রেসিং দলের বিরুদ্ধে খেলতে হয়, সেই সমাধান ব্রাজিলকে দ্রুত খুঁজে বের করতে হবে, কারণ সামনেই হাইতি ও স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। বাস্তবতা হলো নেইমার বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ডান পায়ের কাফ ইনজুরিতে পড়েন, যে কারণে অ্যানচেলোত্তি তাকে স্কোয়াডে রাখলেও মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামানোর ঝুঁকি নেননি। দীর্ঘদিনের এসিএল ইনজুরি কাটিয়ে 2025 সালে সান্তোসে ফেরার পর নেইমার নিজের চেনা ছন্দে ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। ব্রাজিলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক এবং মেডিকেল স্টাফরা তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না, কারণ টুর্নামেন্টের নকআউট পর্বে তার উপস্থিতি সবচেয়ে বেশি জরুরি। কোচ কার্লো অ্যানচেলোত্তি স্পষ্ট করে বলেছেন যে নেইমার শুধু তার পায়ের জাদুর জন্য নয়, বরং এই তরুণ স্কোয়াডের মানসিক শক্তি বাড়াতে এবং ড্রেসিং রুমে নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অপরিহার্য। দলের জুনিয়র খেলোয়াড়দের জন্য নেইমার একজন মেন্টর বা আদর্শের মতো। মরক্কোর বিপক্ষে ম্যাচে ভিনিসিয়াস গোল পেলেও দলের আক্রমণে যে ছন্নছাড়া ভাব ছিল, তা কেবল একজন অভিজ্ঞ লিডারই মাঠ থেকে নিয়ন্ত্রণ করতে পারতেন, যা করার জন্য নেইমার সম্পূর্ণ প্রস্তুত হচ্ছেন।